হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য মামু স্টাডি। তো বন্ধুরা, আজ আমরা পড়ব কার্যক্ষমতা ও শক্তি। তো বন্ধুরা, আরআরবি, গ্রুপ ডি এবং অন্যান্য যে সমস্ত কম্পিটিটিভ এক্সাম রয়েছে সেই সমস্ত পরীক্ষার জন্য এই চ্যাপ্টারটি খুবই গুরুত্বপূর্ণ এবং এই চ্যাপ্টার থেকে এই সমস্ত পরীক্ষায় অনেক কোশ্চেন তোলে। তো চলো বন্ধুরা, আমরা এই চ্যাপ্টারটিকে বিস্তারিত আলোচনা এবং এখানকার যত কোশ্চেন আছে সব সলভ করার চেষ্টা করি। তো বন্ধুরা, তোমরা ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো বন্ধুরা, চলো ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, কার্য পড়তে গেলে সবার প্রথম আমাদের জানা প্রয়োজন বল কি, সরণ কি এবং প্রয়োগ বিন্দু কি। তো বল হলো, দেখো কোনো একটা বস্তু, ধরো এই একটা বস্তু, এই বস্তু ধরো স্থির রয়েছে, এটাকে চলমান করতে গেলে বাইরে থেকে যে জিনিসটা প্রয়োগ করব, বা ধরো এই একটা বস্তু, এই বস্তুটা ধরো চলমান রয়েছে, এই বস্তুটাকে স্থির করতে গেলে বাইরে থেকে যেটা প্রয়োগ করব তাকে আমরা বল বলবো, বা চেষ্টা করব তাকে আমরা বল বলতে পারি। তো দেখো সরণ কি, ধরো এই একটা ব্যক্তি, ধরো এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেল, ঠিক আছে, হাঁটতে হাঁটতে গেল, কোনো দিক পরিবর্তন না করে যে গেল তাকে আমরা সরণ বলবো, এই মাঝখানের দূরত্বটাকে সরণ বলবো। আর প্রয়োগ বিন্দুটা কি, ধরো এই একটা বস্তু এই বস্তুর উপর, ধরো এই বস্তুর যেই বিন্দুতে আমরা বলটা প্রয়োগ করছি, ধরো বল প্রয়োগ করছি, তো এইটাকে বলবো এই বস্তুর প্রয়োগ বিন্দু। তো বন্ধুরা, আমরা এইটুকু তো বুঝতে পারলাম বল, সরণ ও প্রয়োগ বিন্দু। চলো এবার কার্যটা কি আমরা জেনে নিই। দেখো কোনো একটা বস্তু, ধরো এটা একটা বস্তু, ধরো এই বস্তুটা ধরো তো এই বস্তুর উপর ধরো বল প্রয়োগ করলাম, তাহলে প্রয়োগ বিন্দু এটা। ধরো এই বস্তুটা আস্তে 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 এদিকে সরে গেল, এতটা সরে গেল, তাহলে এই যে প্রয়োগ বিন্দু এখান থেকে এতটা, এর কি হলো, সরণ হলো। সরণকে আমরা এস দিয়ে লিখে থাকি। তো যারা এটা বুঝতে পারছো না, সরণ ত্বরণ, তো যারা জানতে চাও তারা পার্ট 3-তে যাও, পার্ট 2-তে যাও, ওখানে বিস্তারিত আলোচনা রয়েছে, ঠিক আছে। তো দেখে নাও, এই যে সরণটা হলো, এই বল প্রয়োগ করার ফলে এই যে বস্তুটার যে সরণ হলো, এটা এই সেম বল প্রয়োগের অভিমুখের দিকে যদি হয়, বল প্রয়োগের সেম দিকে যদি হয়, তাহলে বলবো এই যে বল প্রয়োগ করলাম, ধরো বল প্রয়োগ করলাম, এই বলের দ্বারা এই বস্তুর উপর কোনো কার্য সম্পন্ন হয়েছে বা কোনো কৃতকার্য করা হয়েছে। তো বন্ধুরা, আমরা বুঝতে পারলাম তাহলে যে কোনো বস্তুর উপর যদি কোনো বল প্রয়োগ করা হয়, এই প্রয়োগ বিন্দুর সরণ যদি ঘটে, সরণটা কোন দিকে ঘটতে হবে, বলটা যেদিকে প্রয়োগ করব ঠিক সেই দিকেই সরণটা ঘটতে হবে, অর্থাৎ অভিমুখে ঘটতে হবে। তাহলে বন্ধুরা, চলো আমরা কার্যের সংজ্ঞাটা জেনে নিই। দেখো কি বলেছে, কোনো বস্তুতে বল প্রয়োগ করলে যদি বলের প্রয়োগ বিন্দু সরণ বলের অভিমুখে হয়, তাহলে তাকে কি বলবো, কার্য বলবো। তাহলে বন্ধুরা বুঝতে পেরেছো। তাহলে দেখো, ধরো আমি যদি কার্যকে ডাব্লু দিয়ে লিখে থাকি, কৃতকার্যকে যদি ডাব্লু দিয়ে লিখে থাকি, তাহলে ওই বস্তুর উপর যে বল প্রয়োগ করলাম সেটাকে যদি আমরা এফ দিয়ে লিখে থাকি, এবং যে সরণটা হলো সেটাকে যদি আমরা এস দিয়ে লিখে থাকি, তো তাদের ডট গুণন অর্থাৎ স্কেলার গুণনকে আমরা কি বলবো, আমরা কৃতকার্য বলবো। অর্থাৎ বলের সঙ্গে আমরা সরণকে গুণ করে দেবো, গুণ করে দিলে কি পাবো, আমরা কৃতকার্য পাবো, ঠিক আছে। তো বন্ধুরা, আমরা এইটুকু তো বুঝতে পারলাম, কৃতকার্য সমান বল ইন্টু সরণ। দেখো বন্ধুরা, স্কেলার গুণনে এটা আমরা ভেক্টরের নিয়ম অনুযায়ী, দেখো স্কেলার গুণনে এই এফ ডট এস থাকলে এই ডটটা তুলে কি লিখতে হয়, এফ ইন্টু এস কস থিটা। তো বন্ধুরা বুঝতে পেরেছো। তো এইখানে এই থিটাটা হলো কোণ, কার মধ্যে কোণ, এস আর এফ এর মধ্যে, অর্থাৎ বল যেই বিন্দুতে বল প্রয়োগ করছি সেই বিন্দু, সেই বল আর যে সরণ হচ্ছে তাদের মাঝখানের যে কোণটা। ধরো কোনো একটা বস্তু, সেই বস্তু ধরো আমি জেড দিয়ে লিখলাম বস্তুটা। তো এই বস্তুর উপর ধরো আমি এফ বল প্রয়োগ করছি, তো এফ বল প্রয়োগ করার ফলে ধরো বস্তুটি এতটা সরে গেল, ধরো সরণ এস হয়েছে, তাহলে আমরা কৃতকার্য এখানে হয়েছে আমরা বলতে পারছি। ধরো আরেকটি বস্তু, ধরো এই যে এখানে লিখলাম, ধরো আরেকটি বস্তু এক্স, তোমরা আবার নিজেদের এক্স এর কথা মনে করো না, এটা জাস্ট অ্যালফাবেটিক্যাল এক্স। তো দেখো এই যে এক্স, এই বস্তুর উপর যদি আমি এফ বল প্রয়োগ করি, সেটা যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, তাহলে কি আমাদের কৃতকার্য হলো না, তাহলে আমাদের কৃতকার্য হয়নি। আমাদের এটা মনে রাখতে হবে, অবশ্যই সরণ হতে হবে, আর সরণটা অবশ্যই প্রয়োগ বিন্দুর দিকে হতে হবে। তো প্রয়োগ বিন্দুর দিকে হলে তাকে আমরা কৃতকার্য বলবো। তাহলে এখানে আমাদের ডাব্লিউ ইকুয়াল টু কি লিখবো, আমরা 0। তো 0 কেন লিখবো, এটা
গাণিতিকভাবেও দেখানো যায়। দেখো সেটা হলো ডাব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু এস জানি আমরা, এটা কস থিটা লিখলাম না, ঠিক আছে। তো সেম দিকে আছে থিটা জিরো, এখানে থিটা জিরো, কস 0 ডিগ্রির মান হচ্ছে, কস 0 ডিগ্রির মান হচ্ছে 1, তো আমরা সবাই জানি এটা। তো এখানে কস থিটা ধরো আমি লিখেই দিলাম, ছাড়ো লিখেই দিলাম, তাহলে যে প্রয়োগ বিন্দু আর ধরো যদি স্মরণ হয় এই সেম দিকে, তাহলে মাঝখানের অ্যাঙ্গেল কত 0 ডিগ্রি, তাই না। তাহলে এফ ইন্টু এস ইন্টু 1, ধরো 1 ধরে নিলাম, তাহলে এফ ইন্টু এস, এখানে এস কত, এস কি হয়েছে, একটু হয়েছে, বস্তুটি কি সরেছে না, তাহলে ইন্টু 0, তাহলে 0-র সঙ্গে যাই গুণ করবো 0 হয়ে যাবে। অতএব কৃতকার্য যদি বস্তুর যদি স্মরণই না ঘটে, তাহলে আমি বলতে পারি না কিন্তু এটা আমার দ্বারা কোনো কৃতকার্য হয়েছে বা এই বল দ্বারা কোনো কৃতকার্য হয়েছে। তো আশা করি এইটুকু তোমরা বুঝতেই পেরেছো বন্ধুরা। এবার লক্ষ্য করো, ধরো এই একটা বস্তু, এটার ওপর তুমি ধরো এইভাবে বল প্রয়োগ করছো, এইভাবে ধরো বস্তুটি আস্তে আস্তে এদিক সরে গেল, ঠিক আছে, এই বল প্রয়োগ করলাম, তাহলে তোমার স্মরণ কোন দিকে হলো, এই যে এই বরাবর হলো, বল প্রযুক্ত কোন দিকে হয়েছে, এই দিকে, তাহলে মাঝখানে একটা কোণ তৈরি হয়েছে, সেটাকে আমরা কি দিয়ে লিখে থাকি, থিটা। ধরো এই থিটাটাই যদি 30 ডিগ্রি হয়, অর্থাৎ মাঝখানে কোণ যদি 30 ডিগ্রি হয়, তাহলে আমরা কৃতকার্য কি করে বের করবো, কৃতকার্য ইকুয়াল টু কি জানি আমরা, এফ ইন্টু এস, বল ইন্টু স্মরণ ইন্টু কস থিটা। তো এখানে থিটার ভ্যালু বসিয়ে দেবো, এফ ইন্টু এস কস কত হবে 30 ডিগ্রি, তো কস 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে √3/2, অতএব এফ ইন্টু এস √3/2, এটা হবে কৃতকার্য। এবার এফ এর ভ্যালু যদি আমি বলে দিই, তাহলে তোমরা ক্যালকুলেশন করে সেটা বের করে নেবা, ঠিক আছে। তো কার্য আমরা এইটুকুই বুঝলাম যে কোনো একটা বস্তু, সেই বস্তুর প্রয়োগ বিন্দু স্মরণ যদি বল প্রয়োগের অভিমুখে হয়, তাহলে বলবো ওই বলের দ্বারা কৃতকার্য হয়েছে। অর্থাৎ তোমাকে স্মরণ হতেই হবে, আর স্মরণ না হলে কৃতকার্য শূন্য হয়ে গেল। তাহলে কৃতকার্য সম্পর্কে অর্থাৎ কার্য সম্পর্কে আমাদের কোনো কোশ্চেন থাকতেই হয় না। তাহলে এবার কার্যের একক, অঙ্কীয় মাত্রা ও রাশিটা আমরা একটু জেনে নিই। দেখো কার্যের একক কি করে বের করব, তো কোনো কিছুর একক বের করতে গেলে আমরা আগে কি করি, যে ধরো কার্য ইকুয়াল টু কি জানি আমরা, এফ ইন্টু এস, তাহলে বলের একক আর এস এর একক অর্থাৎ স্মরণের একক আমরা লিখে দিলেই এটা ডট গুণন দিলে দেখতে সুন্দর লাগে, বা এটাই দিতে হয়, এটাই নিয়ম। আমি ক্রস গুণন দিয়ে দিয়েছি, ওটাকে ক্রস গুণন বলে, ঠিক আছে। তো দেখো এফ এর একক কি, বল, এফ মানে কি বল, বলের একক কি নিউটন, এসআইতে ধরো আমরা এসআইতে করব, তাহলে প্রথম নিউটন ইন্টু এস মানে কি, এস মানে হলো স্মরণ, তাহলে এসআইতে স্মরণের একক কি মিটার, তাহলে নিউটন মিটার, তাহলে কার্যের এসআই একক হলো নিউটন মিটার, বা এটাকে আমরা জুল বলেও জেনে থাকি, তাহলে এটাকে আমরা জুল বলেও জেনে থাকি। তাহলে বন্ধুরা এবার সেমভাবে আমরা সিজিএসটা বের করে নেব। তাহলে এফ এর সিজিএস একক কি, অর্থাৎ ডাইন, বলের সিজিএস একক ডাইন, আর এস এর অর্থাৎ স্মরণের এসআই একক কি সেমি, তাহলে ডাইন সেমি হবে। তো ডাইন সেমিকে আবার আমরা আর্ক বলে লিখে থাকি, কি লিখে থাকি, ERG, আর্ক, বা আমি বাংলাও লিখে দিলাম আর্ক। তো দেখো বন্ধুরা, আমরা 1 জুল ইকুয়াল টু কি লিখতে পারি, 1 নিউটন ইন্টু মিটার, তাই না। তাহলে 1 নিউটন মানে কত, 10⁵ ডাইন, তাই না। আর মিটারকে যদি সেমিতে লিখে তাহলে কি লিখবো, 100 সেমি, 1 মিটার সমান সমান, গুণ করলে কত হবে 10⁷ ডাইন সেমি। তো ডাইন সেমিকে আবার আমরা কি বলে জেনে থাকি, দেখো একটু আগেই পড়েছি, ডাইন সেমিকে আমরা আর্ক বলে জেনে থাকি, এই দেখো আর্ক, ঠিক আছে। তো তাহলে এখানে এটার বদলে আমরা কি লিখবো, 10⁷ আর্ক। তো 1 জুল সমান সমান কত, 10⁷ আর্ক। এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যদি এরকম কোশ্চেন আসে, ধরো 1 জুল সমান কত আর্ক, তাহলে তোমরা অবশ্যই বলবে 10⁷ আর্ক, এবং এর একক হচ্ছে জুল, এসআইতে সিজিএস হচ্ছে আর্ক। তো এবার দেখো অঙ্কীয় মাত্রা একটু দেখে নিই আমরা। তো অঙ্কীয় মাত্রা বের করতে গেলে প্রথম আমরা ডাব্লিউ ইকুয়াল টু কি জানি, সেম ভাবে বের করব জাস্ট। তাহলে এফ ইন্টু এস, এফ হচ্ছে বলের অঙ্কীয় মাত্রা কি mL/-2, আর এস এর কি এল, অনলি এল, লেন্থ, তাহলে কি হবে, এটা গুণ করলে পরে mL²T⁻², তাহলে কৃতকার্যের অঙ্কীয় মাত্রা কি mL²T⁻²। তাহলে এটা রাশি কি রাশি, এটা একটা স্কেলার রাশি। তাহলে কার্য একটা কি রাশি, স্কেলার রাশি, কার্যের কোনো দিক নেই কিন্তু এর মান আছে, ঠিক আছে।
কি তার সেটা পরিমাপ করার জন্য যে একক তো আছে, জুল আর আর্ক এসআইতে আর সিজিএসে। তাহলে আমরা কার্য মোটামুটি অর্ধেকের বেশি অর্থাৎ প্রায় শিখে ফেলেছি, জাস্ট কয়েকটা পয়েন্ট একটু বাকি আছে, চলো আমরা ওটা একটু দেখে নিই। তো কার্য দেখো, কার্য এবার ধরো এমন একটা উদাহরণ দিতে বললে, ধরো তুমি বললে এমন একটা উদাহরণ দাও বন্ধু যে কার্য বল আমি একদিকে প্রয়োগ করব কিন্তু সরণ তার উল্টো দিকে হবে, তাহলে এরকম একটা কন্ডিশন আমাকে দেখাও। তাহলে এরকম কন্ডিশন দেখানো যাবে। দেখো এই একটা বস্তু, এই বস্তুকে তুমি যদি এরকম উপর দিকে উঠাও আস্তে আস্তে অভিকর্ষজ বলের উপর দিকে, তাহলে তোমার কি হবে? তাহলে তোমার কৃতকার্যটা কি হবে? দেখো কৃতকার্যটা বল প্রয়োগ কোন দিকে হচ্ছে, ধরো বস্তুটির ভর যদি এম হয় তাহলে এম এর সঙ্গে জি গুণ করলে তার ওয়েট পাওয়া যায়, অর্থাৎ ভার পাওয়া যায়। ভারের একক নিউটনও আমরা জেনে থাকি, তাই না? এটা একটা বল, ঠিক আছে? তো এই নিচের দিকের কি বল প্রয়োগ হবে? এম ইন্টু জি, কিন্তু তার সরণ কোন দিকে হচ্ছে? দেখো তুমি উপর দিকে নিয়ে যাচ্ছ, ধরো এখানে ছিল তারপরে এখানে নিয়ে গেলে, এই সরণটা উপর দিকে হলো, তাহলে প্রযুক্ত বলের বিরুদ্ধে কাজ হলো। তাহলে এটা একটা উদাহরণ তুমি বলতে পারো। তাহলে প্রযুক্ত বলের উদাহরণ কি বলবো? ধরো তাহলে কি বলবো, একটা ঢিল বা একটা বস্তুকে যদি অভিকর্ষজ বলের বিপরীত দিকে নিয়ে যাওয়া হয় তাহলে বলবো অভিকর্ষজ বলের বিরুদ্ধে কাজ করা হয়েছে, ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছো। এবার অভিকর্ষজের দিকে তো অনেক, অভিকর্ষজের দিকে একটা উদাহরণ দিই। এই উপর থেকে যদি কোনো বস্তুকে তুমি নিচের দিকে যদি ছোড়ো বা নিচের দিকে যদি হালকা করে ছেড়ে দাও, তাহলে নিচের দিকে কি তো বল কি হবে? এম ইন্টু যে একটু আগে বললাম, অর্থাৎ ভার এর একক নিউটন। এটা একটা বল, ভরকে তার অভিকর্ষজ ত্বরণ দিয়ে গুণ করলে আমরা কি পাবো? বল পাবো, ঠিক আছে? এটা তারা বুঝতে পারছো না, তাহলে আরেকটু দেখিয়ে দিই। দেখো নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা বলের পরিমাপ করতে শিখে গেছি। তো বল ইকুয়াল টু কি জানি আমরা? বস্তুর ভর ইন্টু বস্তুর ত্বরণ, তাই না? তাহলে এখানে বল কি করে বের করব? দেখো বস্তুর ভর এখানে কত? এম, এর ত্বরণ কি? অভিকর্ষজ ত্বরণ অর্থাৎ স্মল জি। তাহলে এম ইন্টু জি ইকুয়াল টু দেখো কি পেয়ে গেলাম? বল। তাহলে এটা একক কি হবে? নিউটন। আর সিজিএসে ডাইন হবে। তো এটা দেখো বল এদিকে প্রযুক্ত হচ্ছে, ধরো বস্তুটি এই নিচের দিকে নামছে, তাহলে ধরো বস্তুটি এখানে চলে আসলো এবার, হ্যাঁ, তাহলে এই সরণ কোন দিকে হলো? একই দিকে হলো। তাহলে প্রযুক্ত বল ও তার সরণ একই দিকে ঘটলো, আর এখানে কিন্তু তার উল্টো ঘটলো, বলের বিরুদ্ধে কার্য হলো, ঠিক আছে? তো আরেকটা কার্য বলি, দেখো সেটা হচ্ছে কার্যহীন বল। কার্যহীন বল, তাহলে কার্যহীন বলটা কি? এমন বল প্রয়োগ করব সেই বলের দ্বারা কোনো কার্যই হবে না। তার মানে কি? একটু চলো দেখে নিই আমরা। ডাব্লিউ ইকুয়াল টু কি জানি আমরা? এফ ইন্টু এস কস থিটা, তাই না? তাহলে কস কত ডিগ্রির মান 0, এটা যদি টুটুকু 0 হয়ে যায় তাহলে জিরোর সঙ্গে যা গুণ করে সব 0 হয়ে যাবে। তাহলে এটা কিসের উপর ডিপেন্ড করছে? থিটার উপর ডিপেন্ড করছে, অর্থাৎ এফ আর এস প্রযুক্ত বল এবং তার সরণের মাঝখানে মধ্যবর্তী যে কোণটা, সেই কোণের উপর ডিপেন্ড করছে। তুমি যদি বল আর ইকে তুমি যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে অর্থাৎ লম্বভাবে, ঠিক আছে, তুমি যদি বল প্রয়োগ করো তাহলে তার ভ্যালু কত বেরোবে? 0। তাহলে এফ ইন্টু এস কস 90 ডিগ্রির মান কত? 0। তাহলে এফ ইন্টু এস ইন্টু 0 ইকুয়াল টু কত হয়? 0, ঠিক আছে? তো এইটুকু তো বুঝতে পারলাম। তার মানে কৃতকার্য কখন শূন্য হবে? যখন প্রযুক্ত বল এবং এস সরণ কি অবস্থা থাকবে? লম্ব অবস্থায় থাকবে, তখন তাকে কি বলবো? কার্যহীন বল বলবো। ধরো এই একটা ব্যক্তি হাতে একটা সুটকেস নিয়ে এরকম ভাবে হেঁটে হেঁটে যাচ্ছে, ঠিক আছে? তো দেখো এই সুটকেসের তো একটা ভর আছে, তাহলে এর ভর কোন দিকে? এই নিচের দিকে অভিকর্ষজ ত্বরণের জন্য এই নিচের দিকে মানে বল প্রযুক্ত হবে, ঠিক আছে? আর ব্যক্তিটি কোন দিকে হেঁটে যাচ্ছে? এইদিকে। তাহলে কোন দিকে হেঁটে যাচ্ছে? এইদিকে। তাহলে সরণ হচ্ছে এইদিকে, কিন্তু প্রযুক্ত বল হচ্ছে কোন দিকে? এই দিকে। তাহলে মাঝখানের অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। তাহলে সেই ক্ষেত্রে আমরা ওই এটা তাহলে আমরা কার্যহীন বলের উদাহরণ বলতে পারি। তো আরেকটা দেখো, তো ধরো এই একটা বস্তু, ধরো এটা যদি এরকম করে ঘোরে, এরকম একটা ঢিল যদি তুমি হাতে এরকম করে ঘোরাও, তাহলে এই যে অভিকর্ষজ বল হবে, তুমি যদি ঘোরাতে থাকো তাহলে এর ধরো সেন্টিপিটাল ফোর্স এই কেন্দ্রের দিকে, এবং সরণটা এইটুকু স্মল জায়গায় এই দিকে এই বরাবর, তাহলে মাঝখানে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। তাহলে সেম ভাবে কৃতকার্য 0 ডিগ্রি। তাহলে একে বলা হবে কার্যহীন বল। তাহলে কার্যহীন বল হতে গেলে অবশ্যই মনে রাখতে হবে এফ আর এস তারা অবশ্যই তাদের মধ্যে সম্পর্ক কি হতে হবে? লম্ব হতে হবে, ঠিক আছে? আর cos 90 ডিগ্রির ভ্যালু কত? 0। তাহলে এইভাবে আমরা কার্যহীন বলটা বুঝতে পারলাম। তো যাই হোক, চলো এবার আমরা ক্ষমতাটা বুঝে নেব। দেখো বন্ধুরা,
কার্য থেকে আমি দুটো কোশ্চেন তুলেছি, তো এই কোশ্চেন দুটো চলো সলভ করি, তাহলে আমাদের কনসেপ্টটা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। দেখো কি বলেছে, আমি পড়ে শোনাই তোমাদেরকে। 10 কিলোগ্রাম ভরের একটি বস্তুকে 5 মিটার উপরে তুলতে কৃতকার্যের মান কত? অপশন এ 490 জুল, অপশন বি 500 জুল, অপশন সি 450 জুল, অপশন ডি 400 জুল। তো বন্ধুরা তোমরা ভিডিওটি পজ করে নিজেরা করতে পারো, ঠিক আছে? তো চলো আমি এটা সলভ করার চেষ্টা করি। দেখো কি বলেছে এখানে, ধরো কোনো একটা বস্তুকে, ধরো একটা বস্তু, তার ওজন ধরো 10 কেজি, এটাকে আমি কোন দিকে তুলবো? অভিকর্ষজের উপরের দিকে, বস্তুকে উপরে তুলতে, মানে অভিকর্ষজের বিরুদ্ধে, মানে বিরুদ্ধে তুলবো, তাই না? তাহলে উপরে তুলতে গেলে এর কার্য কত করতে হবে, মানে 5 মিটার উপরে তুলতে গেলে কার্য কত হবে? তো এখানে আমরা কি জানি, ডাব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু এস, তাই না? তো ডাব্লিউ ইকুয়াল টু, দেখো এবার এফ কি করে পাবো? একটু আগে আমরা পড়েছি যে বস্তুর ওজন বের করলে তার মানে অভিকর্ষজ মানে ভরের সঙ্গে স্মল জি অর্থাৎ অভিকর্ষজ ত্বরণ গুণ করলে সেখানে তার ভার পাওয়া যাবে, অর্থাৎ বল পাওয়া যাবে, তাই না? তাহলে এম এর সঙ্গে জি এর গুণ করে দেবো, তাহলে এম ইন্টু জি বের করবো আমরা। তাহলে এম কত এখানে? 10 কিলোগ্রাম। আর জি কত আমরা একটু আগে শিখেছি, জি কে ধরো 9.8, সেটাকে তোমরা 10 ধরে নাও, 9.8 সামথিং, তো সেটাকে তোমরা 10 ধরে নাও, তাহলে তোমাকে ক্যালকুলেশন করতে সুবিধা হবে। যদি 10 ধরে নাও তাহলে গুণ করলে কত হবে? 100 নিউটন, তাই না? তাহলে এস কত বলেছে, অর্থাৎ কত উপরে তুলতে হবে? 5 মিটার। এই উপরের দিকে তুললে এটাই তো তার সরণ হবে না, 5 মিটার এই উচ্চতাটাই। তাহলে 5 ইন্টু 100 নিউটন, ঠিক আছে? তো 5 ইন্টু 100 নিউটন গুণ করলে কত হবে? 500 জুল। দেখো বন্ধুরা এখানে একটু বলে দিই আমি, যদি তোমরা 9.8 ধরো তাহলে 490 অ্যান্সার বেরোবে, আর তোমরা যদি 10 ধরো তাহলে 500 জুল বেরোবে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে এটা করাটাই অ্যাপ্রোপ্রিয়েট, 490 অ্যান্সার হবে। চলো পরের প্রশ্নটা দেখি। পরের প্রশ্নটা কি বলেছে, একটি বস্তুর উপর 60 নিউটন বল প্রযুক্ত হয়, বস্তুটির সরণ হলো 10 মিটার, কৃতকার্য কত? বলেছে এই একটা বস্তু, এই বস্তুর উপর কতটুকু বল প্রয়োগ করবো? 60 নিউটন। তাহলে সরণ কতটুকু হবে? ধরো বস্তুটি এখানে চলে আসলো, 10 মিটার সরণ হলো, তাহলে এটা তো তার সরণ, তাই না? 10 মিটার, এস ইকুয়াল টু 10। তাহলে বলেছে কৃতকার্য কত? তাহলে আমরা কৃতকার্য ইকুয়াল টু কি জানি? ডাব্লিউ ইন্টু এফ ইন্টু এস, তাই না? তাহলে এফ কত? এফ হচ্ছে 60 নিউটন, ইন্টু এস কত? সরণ, অর্থাৎ 10, গুণ করলে কত হয়? 600 জুল, ঠিক আছে? তাহলে অ্যান্সার কি হবে? অপশন এ হবে সঠিক উত্তর। তাহলে উত্তর কত হবে? 600 জুল। তো চলো বন্ধুরা এবার আমরা ক্ষমতাটা কি সেটা জেনে নিই। দেখো বলেছে কার্য করার হারকে বলা হয় ক্ষমতা। তাহলে কার্য করার হারকে ক্ষমতা বলে, তাই না? কার্য করার হারকে কি বলবো? ক্ষমতা বলবো। তার মানে ধরো একটা বস্তুর উপর এই বল প্রয়োগ করলাম, তাহলে বস্তুটি সরণ ধরে এদিকে হলো, তাই না? তাহলে এটা তো একটা কার্য হয়েছে, তাহলে এইখান থেকে একটু সরাতে তো একটা সময় লেগেছে না, এই কার্যটা সম্পূর্ণ করতে তো আমার একটা সময় লেগেছে। সেই সময় দিয়ে যদি আমি এই কার্যটা, কৃতকার্যকে ভাগ করি, তাহলে আমরা কি পাবো? ক্ষমতা পাবো। তাহলে ক্ষমতা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? কার্য বাই সময়, তাই না? সময় দিয়ে ভাগ করলে সেটাকে হার বলা হয়, ঠিক আছে? বিজ্ঞানে আমার সেটাকে কি বলা হয়? হার বলা হয়। তাহলে দেখো কার্যকে আমি সময় দিয়ে ভাগ করলে কি পাবো? ক্ষমতা পাবো, ঠিক আছে? ধরো কোনো বস্তুর ক্ষমতা, ধরো কোনো কার্যের ক্ষমতা, ধরো এই পি দিয়ে যদি লেখা হয়, তাহলে যদি কৃতকার্য যদি ডাব্লু দিয়ে লিখি, তাহলে সময়কে যদি টি দিয়ে লিখি, তাহলে কি লিখবো? পি ইকুয়াল টু ডাব্লু বাই টি। তাহলে কি লিখবো? পি ইকুয়াল টু ডাব্লু বাই টি। আর এবার চলো আমরা জেনে নিই পি এর একক কি। দেখো পি এর একক, পি ইকুয়াল টু কি জানি আমরা? কার্য ইকুয়াল ক্ষমতা ইকুয়াল টু কি জানি? ডাব্লু বাই টি। তাহলে এখানে ক্ষমতার একক লিখবো আর এখানে টি এর একক লিখবো, তাহলে আমরা ক্ষমতার একক পেয়ে যাবো। তাহলে ডাব্লুর একক, কৃতকার্যের একক একটু আগে কি জেনেছি আমরা? জুল জেনেছি, তাই না? জুল এসআইতে, আমি এটা এসআইতে করাচ্ছি, ঠিক আছে? তো জুল আর সময় মানে সেকেন্ড, তার মানে এটা কি বেরোবে? জুল পার সেকেন্ড। তাহলে সিজিএসও সেম ভাবে, তাহলে এটা কি লিখবো আমরা? আর্ক লিখবো, আর্ক। আর সময়কে কি লিখবো? সেকেন্ড। তাহলে কি বেরোবে? আর্ক, ই আর জি, আর্ক পার সেকেন্ড।
তাহলে এসআইতে কি বেরোলো, জুল পার সেকেন্ড, আর সিজিএসে কি বেরোলো, আর্ক পার সেকেন্ড। এই আর্ক পার সেকেন্ডকে আবার আমরা কি দিয়ে লিখে থাকি, ওয়াট। কি লিখি আমরা, এই আর্ক পার সেকেন্ড এককে আবার কি বলে থাকি আমরা, ওয়াট বলে থাকি। দেখো তাহলে এই ওয়াটটা, এই ওয়াট বলছি কেন, এই ক্ষমতাটা একটা স্কেলার রাশি। তাহলে এটা কি রাশি, স্কেলার, সরি, তাহলে এটা হলো স্কেলার রাশি। তাহলে ক্ষমতা হলো কি রাশি, স্কেলার রাশি, ঠিক আছে। তো চলো আরেকটু দেখে নিই। তাহলে পি ইকুয়াল টু কি জানি আমরা, ডাব্লিউ বাই টি, অর্থাৎ কার্য বাই সময়। তাহলে কার্য ইকুয়াল টু কি জানি, কৃতকার্য ইকুয়াল টু কি জানি আমরা, একটু আগে শিখেছি, এফ ইন্টু এস, অর্থাৎ বল ইন্টু সরণ বাই টি। আবার দেখো এফ ইন্টু, এটাকে আমি যদি এস বাই টি লিখি, এরকম লিখতেই পারি তাই না। তাহলে এস বাই টি অর্থাৎ সরণ বাই সময়কে আমরা কি লিখি, আবার সরণ বাই সময় মানে কি জানি আমরা, বেগ জানি। তাহলে এফ ইন্টু বি, অর্থাৎ বলের সঙ্গে যদি আমরা বেগের গুণ করি তাহলে আমরা কি পাবো, তাহলেও আমরা ক্ষমতা পাবো, ঠিক আছে। তাহলে ক্ষমতা ইকুয়াল টু কি, একটু আগে জানলাম, কার্য বাই সময়, এই কার্য বাই সময়, আবার বল ইন্টু বলকে বেগ দিয়ে গুণ করলেও আমরা কি পাবো, ক্ষমতা পাবো। তো এর এসআই একক হচ্ছে গিয়ে ওয়াট, এসআই একক হচ্ছে ওয়াট বা জুল পার সেকেন্ড, এবং সিজিএসে আর্ক পার সেকেন্ড। তো চলো এবার বন্ধুরা, এবার আমরা শক্তিটা কি জেনে নিই। বন্ধুরা শক্তিতে যাওয়ার আগে আরেকটা বলে দিই, হর্স পাওয়ার বলে একটা একক হয়, ঠিক আছে, বা অশ্ব ক্ষমতা। অশ্ব ক্ষমতা, এক অশ্ব ক্ষমতা ইকুয়াল টু কত, 746 ওয়াট। এটা মনে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এক অশ্ব ক্ষমতা ইকুয়াল টু কত, 746 ওয়াট। এবং 1 কিলো ওয়াট মানে কি, 1000 ওয়াট, মনে রাখবে এটা 1000 ওয়াট। এবং 1 মেগা ওয়াট ইকুয়াল টু কি জানি আমরা, 10⁶ ওয়াট। এটা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটাকে আমরা এরমভাবে লিখতে পারি, 10⁻³ ওয়াট, 10 এর কিউব মানে কত, 100, আর 10⁶ ওয়াট মানে মেগা ওয়াট, ঠিক আছে। এইটুকু তো বুঝতে পারলাম। তাহলে আমরা আরেকটা একক জেনে গেলাম, সেটা হচ্ছে অশ্ব ক্ষমতা। এক অশ্ব ক্ষমতা সমান 746 ওয়াট, এবং 1 কিলো ওয়াট সমান 1000 ওয়াট, এবং 1 মেগা ওয়াট ইকুয়াল টু 10⁶ ওয়াট। দেখো বন্ধুরা, এই ক্ষমতা থেকে আমি দুটো কোশ্চেন তুলেছি, তো চলো এই দুটো সলভ করি। এই কোশ্চেনটি সলভ করলে তোমাদের কনসেপ্টটা আরও বেশি ক্লিয়ার হবে। দেখো কি বলেছে, একটি বালকের ওজন 400 নিউটন, সে যদি একটি দড়ির সাহায্যে 8 মিটার উঁচুতে ওঠে, তাহলে 8 মিটার উঁচুতে ওঠে কত সেকেন্ডে, 20 সেকেন্ডে, তাহলে বালকটির ক্ষমতা কত। তাহলে আমরা ক্ষমতা অর্থাৎ পি ইকুয়াল টু কি জানি, কৃতকার্য বাই সময়, তাই না। তাহলে এখানে দেখো কৃতকার্য আর সময় বের করব, মানে এই দুটো বের করতে পারলে তাকে ভাগ করে দিলে আমরা ক্ষমতা পেয়ে যাব। তাহলে কৃতকার্য কি করে বের করব, ডাব্লিউ ইকুয়াল টু কি জানি আমরা, বল ইন্টু সরণ, তাই না, একটু আগেই বলেছি। তাহলে বল মানে কত, এখানে দেখো ওজন বলে দিয়েছে, ওজনটাই তো বল ওর, তাই না, 400 নিউটন। সরণ কত, অর্থাৎ 8 মিটার উঁচুতে উঠবে, ইন্টু 8 করলে কত হবে, 4টা 3200 জুল কাজ করেছে, তাই না, 3200 জুল কাজ করেছে। তাহলে দেখো কার্য তো আমরা পেয়েই গেছি। তাহলে পি ইকুয়াল টু কি, ডাব্লিউ বাই টি। তাহলে ডাব্লিউ মানে কত, এখানে ডাব্লিউর বদলে কত লিখবো, 3200 জুল পেয়ে গেছি, তাই না। আর সময় কত সেকেন্ড লেগেছে, সময় 20 সেকেন্ড। তাহলে 20 সেকেন্ড, তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব, 0 কেটে দিলাম, 2 দিয়ে কাটলে কত হয়, 16, 160। তাহলে অ্যান্সার কত বেরোবে, 160 ওয়াট, কারণ এগুলো সব এসআই কোয়ান্টিটি ছিল, তাই এটাও এসআইতে বেরোবে অ্যান্সার, ঠিক আছে বন্ধুরা। তাহলে চলো আমরা পরবর্তী কোশ্চেনটা দেখে নিই। কি বলেছে, একটি ক্রেন 1000 কেজি ভরের একটি বস্তুকে 5 সেকেন্ডে 50 মিটার উপরে উঠাতে পারে, তাহলে ক্রেনটির ক্ষমতা কত। তাহলে এই বস্তুর উপর আমরা এটাকে বের করতে হলে কী করে বের করবো, পি ইকুয়াল টু কী জানি আমরা, ডাব্লিউ বাই টি, ক্ষমতা ইকুয়াল টু কি, কৃতকার্য বাই সময়, তাই না। তাহলে আমরা কৃতকার্য ইকুয়াল টু কী জানি, এফ ইন্টু এস, প্রযুক্ত বল এবং সরণ। তাহলে এই এফ কি করে বের করব, এফ বল, দেখো এখানে ভর বলে দিয়েছে 1000 কেজি। তাহলে এফ ইকুয়াল টু আমরা এরকম জানি না, এফ ইকুয়াল টু হচ্ছে কি, ভর তার অভিকর্ষ হচ্ছে ত্বরণ দিয়ে গুণ করলে তার প্রযুক্ত বল, উপর যেহেতু উপর দিকে উঠছে তাহলে প্রযুক্ত বল পেয়ে যাব আমরা, তাই না। তাহলে এম কত, 1000 কেজি,
ইন্টু জি কত 9.8 গুণ করতে পারো তোমরা। তাহলে আমি 9.8কে আমি ক্যালকুলেশনের সুবিধার্থের জন্য আমি 10 ধরে নিচ্ছি। এই জি এর ভ্যালু 9.8, তোমরা সবাই জানো এসআইতে 9.81। তো এটাকে আমি 10 ধরে নিচ্ছি, অ্যাপ্রক্স 10 ধরে নিয়ে গুণ করছি। তাহলে কি বেরোবে? এটা আমার 10,000 বেরোবে, 10,000 নিউটন বেরোবে। কেমন? তো তাহলে এখানে 10,000 নিউটন বসিয়ে দেবো। 10,000 নিউটন ইন্টু এস কত, অর্থাৎ সরণ কত মিটার? 50। তাহলে 50 দিয়ে গুণ করে দেবো। তাহলে কত পাবো? 0, 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5। তাহলে এত হচ্ছে ওর কি? এত হচ্ছে ওর কৃতকার্য, এত জুল। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 5 লক্ষ জুল। কেমন? 5 লক্ষ জুল হচ্ছে তার কৃতকার্য। তাহলে এবার ক্ষমতা ইকুয়াল টু কৃতকার্য বাই সময়, তার মানে কি 1, 2, 3, 4, 5 বাই সময় কত? সময় হলো 5 সেকেন্ড। তাহলে কাটাকাটি করলে কত হবে? 1 10⁻6 ওয়াট। ঠিক আছে, এই 10⁵ ওয়াট, 10⁵ ওয়াট। দেখো 10 কাটলে 1 হয়, 1 লাখ হয়। 1 লাখ মানে 10⁵, তাই না? 10⁵ এর বদলে আমরা এরকম লিখতে পারি 10⁵ ইন্টু 10² ওয়াট, এরকম তো লিখতে পারি। তাহলে 10⁵ ওয়াট মানে কত? আমরা কি জানি? কিলো লিখবো। তাহলে 100 কিলো ওয়াট কৃতকার্য হয়েছে। ঠিক আছে, এখানে এর জন্য কে দিয়ে লিখেছি। ঠিক আছে, 100 কিলো ওয়াট কৃতকার্য, সরি ক্ষমতা। তাহলে আমরা ক্ষমতা, কৃতকার্য বুঝে গেলাম। এবার আমরা শক্তি নিয়ে একটু আলোচনা করি। চলো দেখো, শক্তি আর কার্যের মধ্যে একটা সম্পর্ক আছে। কার্য, ঠিক আছে, শক্তি আর কার্য একে অপরের ভাইরা ভাই, এটা মনে রাখবা। কার্য শক্তি একে অপরের কি? ভাইরা ভাই। তার মানে কি এদের দুজনের মধ্যে রিলেশনটা কি? এরকম যদি কোশ্চেন আসে শক্তি ও কার্যের মধ্যে সম্পর্ক কি, তোমরা ভাইরা ভাই লিখে আসবো না। ঠিক আছে, মানে এটা মজার জন্য বললাম। তো শক্তি যা, কার্যের এককও যা, শক্তির এককতা, কার্যের অঙ্কীয় মাত্রা যা, শক্তিরও অঙ্কীয় মাত্রা সেম। ঠিক আছে, সেই জন্য এরা একে অপরের ভাইরা ভাই। এটা মজার জন্য, মনে রাখার জন্য আমি বলে দিলাম। তো দেখো, শক্তি হলো কার্য করার সামর্থ্যকে শক্তি বলি। কি? কার্য করার সামর্থ্যকে শক্তি বলি আমরা। তাহলে কার্য করার সামর্থ্যকে কি আমরা কি বলি? শক্তি বলি। ঠিক আছে, তো আমি একটু আগেই বলেছি শক্তি আর কার্যের সব কিছুই এক। ঠিক আছে, তাহলে শক্তির একক কি হবে? কার্যের একক যা হবে। তাহলে শক্তির একক কি? আমরা কি লিখবো? কার্যের একক যা তাই লিখবো। কার্যের একক কি জেনেছি আমরা? জুল। তাহলে সেম ভাবে জুলই লিখে দেবো। এসআইতে সিজিএসে কি লিখবো? আর্ক, ERG, আর্ক। CGS, তাই না? ও আর অঙ্কীয় মাত্রা কি? সেম ভাবে ml²T⁻²⁻², অঙ্কীয় মাত্রা। কার্য শক্তির অঙ্কীয় মাত্রা সেম, এবং শক্তি একটা স্কেলার রাশি। ঠিক আছে, এটি একটি স্কেলার রাশি। তো বন্ধুরা, আজ আমরা দুই রকম শক্তি বলবো, দুই রকম যান্ত্রিক শক্তি বলবো। ঠিক আছে, একটা স্থিতি শক্তি আর একটা গতি শক্তি। তো স্থিতি শক্তিটা কি? ধরো কোনো একটা বস্তু তার আকারের পরিবর্তন হতে পারে, তার অবস্থানের জন্য যে কার্য করার সামর্থ্য লাভ করে, তাকে বলবো কি আমরা? স্থিতি শক্তি। ঠিক আছে, তো স্থিতি শক্তি কি বলবো? আরেকবার বলে দিচ্ছি, কোনো বস্তু তার আকারের পরিবর্তন বা তার অবস্থানের জন্য যে কার্য করার সামর্থ্য অর্জন করে, তাকে কি বলবো? শক্তি বলবো। কি শক্তি? স্থিতি শক্তি। আরেকটি ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে গিয়ে ধরো কোনো বস্তু ধরো কার্য করেছে, কোনো একটা নির্দিষ্ট কার্য করেছে, সেই কার্যটা বস্তুর মধ্যে স্থিতি শক্তি হিসাবে সঞ্চিত হয়। ঠিক আছে, ধরো কোনো কার্য করেছে, সেটা কি হিসাবে সঞ্চিত হয়? স্থিতি শক্তি হিসাবে সঞ্চিত হয়। ধরো একটা উদাহরণ দিয়ে বলি। ধরো একটা টেবিল, এই একটা টেবিল তৈরি করতে কাঠ লেগেছে, এবং কি লেগেছে? কাঠ লেগেছে, পেরেক লেগেছে, এবং যে মিস্ত্রিটা কাজ করেছে তার পরিশ্রমও লেগেছে। তাহলে এই কাঠ, পেরেক এবং ওই কাঠ মিস্ত্রিটির পরিশ্রমটি এর ভেতরে স্টোর হয়ে আছে, তাই এটা কাঠ থেকে কিসে কনভার্ট হয়েছে? টেবিলে কনভার্ট হয়েছে।
তেমনিভাবে এই বস্তুটি যে কার্য করেছে সেই কার্যটা এই বস্তুর স্থিতিশক্তি হিসাবে এর ভেতরে সঞ্চিত হয়েছে। ঠিক আছে, তো সেমভাবে আমরা বলি চলো তাহলে স্থিতিশক্তি কি করে বের করব। ধরো কোনো একটা বস্তু এই উপরে রয়েছে, ধরো এই উচ্চতায় রয়েছে, তাই না? তাহলে এর ভর কত হবে নিচের দিকে, এম জি, একটু আগে আমরা শিখেছি। তাহলে এর কার্য কত হবে, ডাব্লিউ ইন্টু এফ ইন্টু এস, ডাব্লিউ ইকুয়াল টু, তাহলে এফ কত, এম ইন্টু জি ইন্টু এস কত, এইচ, উচ্চতা এইচ, সরণ এইটুকু সরণ। তাহলে এই কার্যটাই তো এর ভেতরে স্থিতিশক্তি হিসেবে সঞ্চিত রয়েছে, তাই না? তাহলে কি হবে, এম জি এইচ। তাহলে এর স্থিতিশক্তি কি লিখবো আমরা, এম জি এইচ। তাহলে স্থিতিশক্তির আমরা ধরো ই পোটেনশিয়াল, ঠিক আছে, স্থিতিশক্তির ইংরেজি হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। তাহলে ই পোটেনশিয়াল ইকুয়াল টু কি জানি আমরা, এম জি এইচ। এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, আর এখান থেকে বহু কম্পিটিটিভ এক্সামে এখান থেকে বারবার কোশ্চেন তুলেছে, নিউমেরিক্যাল তুলেছে। ঠিক আছে, তো চলো এবার আমরা গতিশক্তিটা কি জেনে নিই। মানে গতির জন্য কোনো বস্তু যে কার্য করার সামর্থ্য অর্জন করে, গতির জন্য কোনো বস্তু যদি তার কার্য করার সামর্থ্য অর্জন করে তাকে আমরা কি বলবো, গতিশক্তি বলবো। ঠিক আছে, আর গতিশক্তির সূত্র অর্থাৎ গতিশক্তি ইকুয়াল টু কি, ই কাইনেটিক এনার্জির বাংলা হচ্ছে গতিশক্তি। ঠিক আছে, তো ইকুয়াল টু কি, হাফ এম ভি স্কোয়ার। কেমন? তো আরেকবার আমি বলে দিই, হাফ এম ভি স্কোয়ার ই ইকুয়াল টু হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, এবং ই পোটেনশিয়াল স্থিতিশক্তি ইকুয়াল টু কি জেনেছিলাম আমরা, এম জি এইচ। এই দুটো দেখো, এবার আমরা শক্তির নিত্যতার সূত্র পড়ব। শক্তির নিত্যতার সূত্র সূত্রতে কি বলেছে, শক্তি সৃষ্টি করা যায় না, ধ্বংস করা যায় না, কেবলমাত্র এক শক্তি থেকে আরেক শক্তিতে রূপান্তরিত হয়। কেমন? পৃথিবীর মোট শক্তি ধ্রুবক, কনস্ট্যান্ট। তো এটা শক্তির নিত্যতার সূত্র। তো ধরো একটা বস্তু, ধরো এই উপর থেকে নিচের দিকে নামছে, ধরো এর হাইট ধরো যদি এইচ হয়, ধরো এত উপর থেকে যদি নিচের দিকে নামছে, তাহলে ধরো এই একটা পয়েন্ট এ, ধরো এই একটা পয়েন্ট বি, আর এটা যখন ছাড়াচ্ছে তখন ধরো এটা একটা সি পয়েন্ট। তার মানে এই ই পয়েন্টে টোটাল এনার্জি সেম, মানে মোট শক্তি সমান। তাহলে এই পয়েন্টও যা শক্তি হবে, এই বি পয়েন্টও তাই, প্রত্যেকটা পয়েন্টে সেম শক্তি। ধরো এখানে যদি এম জি এইচ হয়, তাহলে এখানেও এম জি এইচ হবে। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করে আনা যায় খুব সহজেই। ঠিক আছে, আমি আর করলাম না, তাহলে ভিডিওটি আরও বেশি বড় হয়ে যাবে। দেখো প্রত্যেকটা পয়েন্টে টোটাল এনার্জি হচ্ছে সেম। তো আরেকবার বলে দিই, ই কাইনেটিক অর্থাৎ গতিশক্তি ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, এবং কাইনেটিক এনার্জি ইকুয়াল টু কি, পোটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু কি, এম জি এইচ। এখানে ভি মানে হচ্ছে বেগ, আর এম হচ্ছে বস্তুর ভর, এটা হচ্ছে বেগ। ঠিক আছে, তো চলো বন্ধুরা, এবার এই দুটো সূত্র দিয়ে বা এই শক্তি থেকে যে সমস্ত অঙ্ক আসে বিভিন্ন পরীক্ষায়, সেই সব অঙ্কগুলো চলো আমরা সলভ করার চেষ্টা করি। দেখো কোশ্চেনটা একটু দেখে নাও। বলেছে 100 গ্রাম ভরের একটি বুলেটকে 300 মিটার পার সেকেন্ড বেগে একটি বন্দুক থেকে ছোড়া হলো, বুলেটটির গতিশক্তি কত? তো বস্তুটা বলেছে বুলেটটির ভর কত, 100 গ্রাম ভর। ঠিক আছে, এম মাস কত বলেছে, 100 গ্রাম। তাহলে আর বেগ কত বলেছে, 300, ভি ইকুয়াল টু কত, 300 মিটার পার সেকেন্ড। তাহলে একটু আগে আমরা কি শিখেছি, গতিশক্তি বের করতে বলেছে। তো গতিশক্তি ইকুয়াল টু কি জানি আমরা, ই কাইনেটিক ইকুয়াল টু কি জানি আমরা, হাফ এম ভি স্কোয়ার। গতিশক্তি ইকুয়াল টু কি জানি আমরা, হাফ এম ভি স্কোয়ার। তো হাফ ইন্টু এম মানে কত, এখানে দেখো সব এসআইতে দেওয়া রয়েছে, এটা দেখো সিজিএসে দেওয়া রয়েছে। তাহলে 100 গ্রাম মানে কত, 100 গ্রামকে যদি আমি কেজিতে কনভার্ট করি তাহলে 1000 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 100কে আমরা 1000 দিয়ে ভাগ করে দিলাম একবারেই। আর এখানে ভি মানে কত, 300, তাহলে 300 তার হোল স্কোয়ার। এবার আমরা খুব সহজে এটা ক্যালকুলেশন করব। দেখো এখানে হাফ থাকে, এখানে উপরে 100 বাই 100, 1000, উপরে এটা কত হয়, 9, 1, 2, 3, 4, 90,000। তো এই 3টে শূন্য কেটে দিলাম। ঠিক আছে, তো কেটে দিলাম। আর তাহলে এটা কত হয়, 9,000 বাই 2, এই 2টা, তো এটা কাটলে কত হয়, 450। তাহলে 450 জুল হচ্ছে গতি শক্তি।
আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো দেখো সে একেবারেই সোজা অঙ্ক, হাফ এম ভি স্কোয়ার। এখানে সূত্র জানি আমরা, গতিশক্তি ইকুয়াল টু কি হাফ এম ভি স্কোয়ার। এম মানে বস্তুর ভর 100, এটাকে এসআইতে কনভার্ট করে, সব এসআইতে ছিল তাই এসআইতে কনভার্ট করে নিলাম। তো এটাকে 1000 গুণ করে দিলাম, কেজিতে করলাম, আর ভির জায়গায় মানে 300 স্কোয়ার করলাম, তারপরে ক্যালকুলেশন করে কত বেরোলো 450 জুল। তো পরবর্তী প্রশ্নটা আমরা পড়ে নিই। দেখো কি বলেছে, 50 মিটার উচ্চতায়, 50 না, এটা 5 মিটার উচ্চতায় অবস্থিত 1 কেজি ভরের একটি বস্তুতে স্থিতিশক্তির পরিমাণ কত? তাহলে স্থিতিশক্তি ইকুয়াল টু কি জানি আমরা, ই পোটেনশিয়াল, অর্থাৎ স্থিতিশক্তি ইকুয়াল টু কি জানি আমরা, এম জি এইচ। ঠিক আছে, তো এম মানে কত, এখানে 1 কেজি বসিয়ে দিলাম, 1 কেজি। জি এর ভ্যালু কত, 9.81। এটাকে আমি অ্যাপ্রক্সিমেট করে 10 ধরে লিখবো, আমি 10 লিখবো। ঠিক আছে, আর এইচ কত 5, তাহলে গুণ করলে কত হয় 50। তাহলে 50 জুল হলো এর স্থিতিশক্তি। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।